আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসবিসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম ফিজুল হাসান, সহকারী শিক্ষক গণিত। আজ আমি তোমাদেরকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিমিতি অধ্যায়ের 16.2। 16.2 নিয়ে আমরা, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সো আমরা কতগুলো সূত্র নিয়ে আলোচনা করব প্রথমে, দেন আমরা অঙ্ক করব। তাহলে চলো আমরা প্রথম অবস্থায় কিছু সূত্র নিয়ে আলোচনা করি। তো এই অধ্যায়টা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত অধ্যায়। চতুর্ভুজ সংক্রান্ত অধ্যায় বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই অধ্যায়ে আমরা যতগুলো ক্ষেত্রফল নির্ণয় করব সবগুলো হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। যেরকম ধরো আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, সামুদ্রিক, রম্বস, এই জাতীয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসলে তোমরা মোটামুটি কিছু সূত্র আগে থেকেই জানো, তারপরও আমি তোমাদেরকে আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় যদি আমরা আয়তক্ষেত্রের সূত্রের কথা বলতে যাই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে, আমরা জানি কি দৈর্ঘ্য গুণন হচ্ছে কত, প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবং আমরা এককটা লিখে থাকি হচ্ছে কত, বর্গ একক। এরপর আয়তক্ষেত্রের পরে যদি আমরা পরের সূত্রতে যাই, তাহলে অবশ্যই আসবে হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, আমরা জানি বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য লেখা যায়, এক বাহুর দৈর্ঘ্য, তারপরে কি আসবে হোল স্কয়ার, বর্গ একক। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি রম্বসের সূত্রের কথা বলতে যাই, রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এটাও আমাদের কি হবে, বর্গ একক। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা চতুর্ভুজ আসবে, সেটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান কি হবে, সামুদ্রিকের ক্ষেত্রফলের সমান সূত্রটা হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা। আচ্ছা, এখানে আরেকটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে, সেটা তোমাদের হচ্ছে হাফ ইন্টু সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণ ইন্টু হচ্ছে উচ্চতা। আচ্ছা, এই সূত্র দুটো আমি তোমাদেরকে চিত্র দিয়ে বুঝাই দিব যে এখানে কর্ণ কোনটা, উচ্চতা কোনটা। আরেকটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি আসবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন হচ্ছে কত, উচ্চতা। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে কত, উচ্চতা। এটাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন যেহেতু আমরা প্রথম অবস্থায় এই মানগুলো আমরা হচ্ছে শুধুমাত্র লেখায় বুঝতে পারছি, আমরা যদি এখন চিত্রের মাধ্যমে বুঝাইতে যাই, ধরো চিত্রের কথা বলা হলো, আমরা প্রথম যে চিত্রটা দেখব সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্র কিরকম হয়, আমরা জানি আয়তক্ষেত্র হচ্ছে একটা সমকোণ থাকবে, মানে চারটা সমকোণ থাকবে, এবং প্রত্যেকটা বিপরীত বাহুগুলো পরস্পর কি থাকে, সমান থাকে, একটা দৈর্ঘ্য থাকবে আর একটা প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ। তাহলে দৈর্ঘ্যকে যদি আমি এ ধরি, প্রস্থকে যদি আমি বি ধরি, তাহলে আমার ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ কি লেখা যায়, এ গুণন বি। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এ ইন্টু হচ্ছে কত, বি। এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি আসবে, কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি করে থাকবে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে আমরা যদি আয়তক্ষেত্রের কর্ণের মানটা বের করতে যাই, তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। আমরা কিন্তু অঙ্ক করার টাইমে কিন্তু কর্ণের সূত্রটাও আসতে পারে। তাহলে এটা যদি কর্ণ হয়, তার মানে এই কর্ণটা আমরা যদি এই অংশটুকুকে একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, ধরো যে এ বি, এটা হচ্ছে কত, সি।
এবিসি এর ক্ষেত্রে আমরা যদি একটা কর্ণ বিবেচনা করি এসি, তাহলে এসি এর মানটা বের করতে গেলে কি আসবে, এসি স্কোয়ার ইকুয়াল টু আমাদের সেই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সূত্রটা কি ছিল, এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে কত বিসি স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু কত হবে, এসি ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস হচ্ছে কত বিসি স্কোয়ার। তার মানে আমাদের এখানে মানটা আসবে হচ্ছে কত রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের যদি কর্ণের দৈর্ঘ্যের সূত্র বলা হয় বা আয়তক্ষেত্রের কর্ণের মানটা যদি বের করতে বলা হয়, তাহলে আমাদের কি আসবে, আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ গেল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও চলে গেল। এখন আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে কি বর্গক্ষেত্র। দেখো আমাদের পরের যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে কি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করি, আমরা জানি যে বর্গক্ষেত্র মানে হচ্ছে যার প্রত্যেকটা বাহু পরস্পর কি থাকে, সমান থাকে। যার প্রত্যেকটা বাহু পরস্পর সমান থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বর্গক্ষেত্র। তাহলে দেখো আমরা ধরলাম এই বর্গক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য এ, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তার মানে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও কি হবে এ হবে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তার উপরে কি আছে স্কোয়ার আছে, তার মানে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। এখন যদি আমাকে বলা হয় বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করো, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য মানে কি, এটাকে আমরা অবশ্যই বর্গের কর্ণই বলবো। তাহলে কর্ণর ক্ষেত্রে ঠিক আগের মতনই দেখো, এটা একটা সমকোণী, এটা যদি আমি এ ধরি, এটা বি ধরি, এটা কত আসবে সি আসবে। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রে যদি আমি বের করতে যাই, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কত বিসি স্কোয়ার। তার মানে এসি ইকুয়াল টু কত আসবে রুট ওভার এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কত বিসি স্কোয়ার। তাহলে রুট ওভার এর মানটা এ স্কোয়ার, বি এর মানটাও এ, তার মানে কত আসছে রুট ওভার 2a স্কোয়ার। ক্যালকুলেশন করলে কত আসবে রুট 2a আসবে। তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে আসলো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিভাবে আসলো সেটা তোমরা বুঝতে পারছো। ওকে ফাইন, তাহলে আমরা এখন নেক্সটে দেখি বর্গক্ষেত্রের পরে আমাদের কাছে কি আছে, রম্বস আছে। দেখো রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে বলা হয়েছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা জানি রম্বসেরও প্রত্যেকটা বর্গের মতনই প্রত্যেকটা বাহু পরস্পর কি থাকে সমান থাকে। রম্বসও কি থাকে বর্গক্ষেত্রের মধ্যে মতন প্রত্যেকটা বাহু পরস্পর সমান থাকে। আচ্ছা, তাহলে রম্বসের যদি দুইটা কর্ণ, দেখো দুইটা কর্ণ থাকে, একটা হচ্ছে বৃহত্তম কর্ণ আর একটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। দেখো এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, বৃহত্তম কর্ণের নাম দিলাম D1, ক্ষুদ্রতম কর্ণের নাম দিলাম কত D2। তাহলে রম্বসের কর্ণদ্বয় ক্ষেত্রফলের সূত্রটা কি আসবে হাফ ইন্টু D1 ইন্টু হচ্ছে কত D2 বর্গ একক। তাহলে রম্বসের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু D1 ইন্টু D2 বর্গ একক। বুঝতে পারছো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, রম্বসেরটা শেষ। এরপরে দেখো আমরা বলছিলাম সামুদ্রিকের দুইটা সূত্র ছিল। সামুদ্রিকের ক্ষেত্রেও আয়তক্ষেত্রের মতন যে তাদের বিপরীত বাহুগুলো পরস্পর কি থাকে সমান থাকে। বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান থাকে, আয়তক্ষেত্রের সবগুলো কোণ ছিল সমকোণ, কিন্তু সামুদ্রিকের কিন্তু সবগুলো কোণ সমকোণ থাকে না। দেখো প্রথম সূত্রের কথা যদি বলতে যাই, সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণন কি উচ্চতা। তাহলে এখানে ভূমিটা কোনটা, ভূমি হচ্ছে এ, ধরে নিলাম এই ভূমিটা হচ্ছে কত এ। উচ্চতা মানে কি, এই সামুদ্রিকের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তখনই সেটাকে বলা হবে কি উচ্চতা। আর এই উচ্চতার নাম দিব হচ্ছে কত এইচ। সামুদ্রিকের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি সেটাকে আমাদের কি বলা হচ্ছে উচ্চতা বলা হচ্ছে। তার মানে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি আসবে এ গুণন হচ্ছে কত এইচ বর্গ একক। বুঝতে পারছো এটা? তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্রটা কি এ ইন্টু এইচ। এ বলতে ভূমি এবং এইচ বলতে কি বোঝাচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে উচ্চতা। আচ্ছা,
তাহলে সামুদ্রিকের এই ক্ষেত্রফলটা গেল। সামুদ্রিকের আরেকটা ক্ষেত্রফল আছে, সেটা হচ্ছে কি বলছে, সামুদ্রিকের ক্ষেত্রফলটা ছিল হচ্ছে কর্ণ ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের সামুদ্রিকের কর্ণ, ধরলাম এই কর্ণ ইন্টু কত উচ্চতা, কর্ণকে আমরা D1 বললাম বা ডি বললাম। এরপরে উচ্চতা বলছে, এই উচ্চতাটা হচ্ছে কোথা থেকে, এই যে শীর্ষবিন্দু থেকে কর্ণের উপরে যদি লম্ব অঙ্কন করি সেই লম্ব রেখাটাকে বলা হচ্ছে উচ্চতা। সামুদ্রিকের কর্ণ, সামুদ্রিকের শীর্ষবিন্দু থেকে যদি আমরা এই কর্ণের উপরে যদি একটা লম্ব অঙ্কন করি সেই লম্বটাকে আমরা কি বলবো, উচ্চতা বলবো। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, সূত্রটা দাঁড়ায় হচ্ছে হাফ ইন্টু ডি ইন্টু কত এইচ। এই এইচটা কিন্তু ভূমির ওপরে লম্ব না, এই এইচটা কার ওপরে লম্ব, সামুদ্রিকের কর্ণের ওপরে লম্ব, সেটাকে আমরা কি বলতেছি, উচ্চতা বলতেছি, যার নামটা কি দেওয়া হয়েছে, এইচ। আগেরটা কি ছিল, ভূমি, ভূমির ওপরে যদি সামুদ্রিকের একটা লম্ব অঙ্কন করা যায় তখন সেটাকে বলা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা দুইটা দিয়েই কিন্তু আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলটা বের করতে পারি। আচ্ছা, এরপরে আসো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম আসলে দেখতে কি রকম, আমরা জানি ট্রাপিজিয়াম মানে হচ্ছে যার দুটো সমান্তরাল বাহু থাকে তাকে আমরা কি বলে থাকি, ট্রাপিজিয়াম বলে থাকি। তাহলে এই বাহুটাকে বললাম এ বাহু, এটাকে বললাম হচ্ছে কত, বি বাহু। তাহলে অপর যে দুটা বাহু থাকে সেই দুটা বাহু কিন্তু আসলে সমান্তরাল থাকে না, তারা কিন্তু অসমান্তরাল থাকে। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, যে সমান্তরাল বাহু দুটাকে আমি এ এবং কি বলছি, বি বলছি, এবং সাথে একটা কি আছে, উচ্চতা আছে। এই উচ্চতা হচ্ছে সামুদ্রিকের শীর্ষবিন্দু থেকে যদি আমরা এই ভূমির উপরে যদি একটা লম্ব অঙ্কন করি সেটা এটাও হতে পারে এটাও হতে পারে, দুটোই কিন্তু সমান দূরত্ব, এবং দুটার মানটাকে আমরা কি বলবো, এইচ বলবো। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি আসবে, হাফ ইন্টু সমান্তরাল দুটি বাহুর যোগফল ইন্টু হচ্ছে কত, উচ্চতা। বুঝতে পারছো সবাই, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সূত্রগুলো করলাম এই সূত্রের আলোকে আমরা কিছু অঙ্ক করব। এখন দেখো, অঙ্কর ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় করব যেটা, সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 16.2-এর উদাহরণের প্রথম অঙ্কটা করব, সেটা হচ্ছে উদাহরণ 8। উদাহরণ 8 দেখো কি বলছে অঙ্কটা, আমরা একটু তুলে নিই। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গ মিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে খেয়াল করো, তোমরা একটু ডাকের দিকে দেখো। বলছে কি, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গ মিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথম অবস্থায় তুমি দেখো জিনিসটা হচ্ছে কি, আয়তাকার, একটা হচ্ছে আয়তাকার। তাহলে আমরা যদি চিত্রটা একটু দেখতে যাই, চিত্রটা হচ্ছে এরকম, এটা একটা আয়তাকার যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে একটা কথা বলে দিছে যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3/2 গুণ, দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3/2 গুণ। তার মানে প্রস্থটা না জানলে কিন্তু আমি দৈর্ঘ্যের মানটা বলতে পারবো না। তাহলে আগে আমাকে প্রস্থের মানটা ধরে নিতে হবে, দেন আমি কার মানটা পাবো, দৈর্ঘ্যের মানটা পাবো। তাহলে প্রথম অবস্থায় সমাধান করার জন্য আমরা লিখে নিতে পারি, মনে করি আয়তাকার ঘরের
প্রস্থ এক্স মিটার। এখানে দেখো এককটা বর্গ মিটার আছে, তার মানে আমাদের বাকি যেগুলো থাকবে দৈর্ঘ্য এবং প্রস্থ সেগুলো মিটারেই থাকবে। আচ্ছা, এরপর আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে? আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে প্রস্থের 3/2 গুণ, তার মানে 3x ডিভাইড বাই 2 মিটার। একটা জিনিস খেয়াল করো, আমাদের দরকার কিন্তু পরিসীমা। তাহলে পরিসীমা যদি বের করতে যাই, পরিসীমার সূত্রটা হচ্ছে কত? 2 গুণন হচ্ছে দৈর্ঘ্য যোগ হচ্ছে কত? প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য যোগ কত? প্রস্থ। তাহলে আমরা যদি এইটা করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্যের মানটা বের করতে হবে, প্রস্থের মানটা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা যদি আমি বের করতে চাই, এখানে কিন্তু আর কোনো ক্লু নাই, একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে কি? ক্ষেত্রফল 300 কত? 84 বর্গ মিটার। তার মানে আমি যদি এখান থেকে চলকের মাধ্যমে ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলটা সমান হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি চলকের মানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বের করতে পারি, অতএব ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল সমান হবে হচ্ছে 3x ডিভাইড বাই 2 ইন্টু কত? x বর্গ মিটার। তার মানে কত আসবে? 3x স্কোয়ার ডিভাইড বাই 2 বর্গ মিটার। তাহলে এটাও ক্ষেত্রফল, এখানে যে 384 আছে সেটাও হচ্ছে একটা ক্ষেত্রফল। তাহলে দুটা ক্ষেত্রফলই পরস্পর কি থাকবে? সমান থাকবে। যদি দুটা ক্ষেত্রফলই পরস্পর সমান থাকে, তাহলে আমি লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে। শর্ত মতে কি আসবে? 3x স্কোয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 384। 3x স্কোয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 384। তাহলে ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? 384 ইন্টু হচ্ছে 2, 2টা ভাগ ছিল ওই পাশে যা গুণ হয়ে গেল, আর এই পাশে 3টা গুণ ছিল ওই পাশে যা কি হলো? ভাগ হয়ে গেল। আমার উদ্দেশ্য হচ্ছে এক্স এর মানটা বের করা। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? 384 গুণন 2 ডিভাইডেড বাই কত? 3। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করে নেই। আচ্ছা, রুট ওভার 384 গুণন 2 ডিভাইড বাই হচ্ছে কত? 3। তাহলে আমরা একবারে সরাসরি যদি ক্যালকুলেশনটা করে নিতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? 16। তাহলে এক্সটা আমরা কার মান ধরছিলাম? এক্সটা আমরা ধরছিলাম আয়তাকার ঘরের প্রস্থ। কি ধরছিলাম? আয়তাকার ঘরের প্রস্থ ধরছিলাম। তাহলে আয়তাকার ঘরের যদি প্রস্থ 16 হয়, তাহলে অবশ্যই আয়তাকার ঘরের দৈর্ঘ্যটাও পাওয়া যাবে। আচ্ছা, তা আমরা একটু উপর থেকে মুছে দেই। আচ্ছা, পাশেই লিখি, দেখো, অতএব আয়তাকার ঘরের প্রস্থ কত হবে? প্রস্থ x ইকুয়াল টু 16 মিটার। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ইকুয়াল টু হবে হচ্ছে 3 গুণন 16 ডিভাইড বাই কত? 2 মিটার ইকুয়াল টু কত আসবে? 24 মিটার। আচ্ছা, তাহলে আমাদের দৈর্ঘ্য জানা হয়ে গেল, প্রস্থও জানা হয়ে গেল। এখন কিন্তু আমরা কার মানটা নির্ণয় করতে পারি? আয়তাকার ঘরের পরিসীমা। তাহলে অতএব পরিসীমা সমান কি আসবে? 2 গুণন দৈর্ঘ্য যোগ হচ্ছে কত? প্রস্থ। তাহলে 2 গুণন দৈর্ঘ্যের মানটা এখানে কত ছিল? 24। প্রস্থের মানটা কত ছিল? 16। তাহলে কত আসে? দুটো যোগ করলে 40, 40কে 2 দ্বারা গুণ করলে কত আসবে? 80 মিটার। আচ্ছা, আমরা কিন্তু অঙ্কের প্রথম অংশের মানটা বের করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় অংশের মানটা বের করব, যেখানে কি বলা হচ্ছে? কর্ণের দৈর্ঘ্য বের করো। তাহলে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করে সেটা কিন্তু আমি যখন তোমাদেরকে সূত্রগুলো বুঝালাম তখন কিন্তু আমি বলে দিছি আয়তাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করে। সূত্রটা কি ছিল? কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা বের করছিলাম, এটা ছিল এ, এটা ছিল বি। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা বের করছিলাম কত? এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব আয়তাকার কর্ণের দৈর্ঘ্য কত আসবে বলো তো? কর্ণের দৈর্ঘ্য আসবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখার দরকার নেই, আমরা সরাসরি লিখতে পারি 24 স্কোয়ার প্লাস হচ্ছে কত? 16 স্কোয়ার
এটা কিসে থাকবে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে মিটারে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসবে, √24 স্কোয়ার প্লাস হচ্ছে 60 স্কোয়ার, তাহলে আমাদের আসবে হচ্ছে 28.84, 28.84 মিটার। তাহলে আমাদের যে কর্ণের দৈর্ঘ্যটা ছিল সেই কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি আসবে? 28.84 মিটার আসবে। বুঝতে পারছো? আশা করি আমি যে 8 নাম্বার উদাহরণটা বুঝাই দিছি সেই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই রিলেটেড অঙ্কটাই হচ্ছে তোমাদের বইয়ে যে 1 নাম্বার অঙ্কটা আছে সেই 1 নাম্বার অঙ্কটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে বইয়ের উদাহরণ 9 নাম্বার। আচ্ছা দেখো উদাহরণ 9 নাম্বারটা কি বলছে। উদাহরণ 9 নাম্বারটা বলছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথম অবস্থায় বলা হয়েছে একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র। তাহলে দেখো আমরা প্রথম অবস্থায় যদি চিন্তা করি, প্রথম লাইনটা অর্থাৎ আমাদের যে মিটার পর্যন্ত দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কি, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 2000 বর্গ মিটার। আমরা নিচের দিকে আসলাম না, আমরা শুধু যে জিনিসটা কল্পনা করব সেটা হচ্ছে কি, আমাদের যে অংশটুকু নিয়ে কাজ করতে হবে সেটা কি অংশ? আয়তাকার অংশ। তাহলে আয়তাকার অংশের ক্ষেত্রফল দেওয়া আছে। আমাদেরকে প্রশ্নের ভিতরে আমি মাঝখানের লাইনটাকে কল্পনা করলাম না, আমি মাঝখানের লাইনটাকে চিন্তা করলাম না, আমি জাস্ট চিন্তা করলাম আমার যে আয়তাকার যে শব্দগুলো আছে সেই শব্দগুলোতে আমি শুধু চিন্তা করব শুধু আয়তাকার শব্দগুলোতে। আমি ওই বর্গক্ষেত্র ওটা আমি পরে যাচ্ছি, আগে আমি যে আয়তাকার অংশ বিশেষ আছে শুধু আয়তাকার সেই অংশটুকু নিয়ে একটু চিন্তা করি। তাহলে দেখো এখানে আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গ মিটার, আবার এখানে আছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তার মানে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। তাহলে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই তো দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের প্রয়োজন হবে, কিন্তু এখানে কি আমার কোনো দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে? নাই। তাহলে আমাকে প্রথম অবস্থায় কি করতে হবে, আগে যে জিনিসটা দেওয়া নেই সেটাকে আমার আগে ধরে নিতে হবে। সেটা হচ্ছে কি কি দেওয়া নেই? আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমি ধরে নিই, মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তাহলে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ আমি ধরে নিতে পারছি তাহলে অবশ্যই সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত আসবে? xy বর্গ মিটার। কত আসবে? xy বর্গ মিটার। একটা জিনিস খেয়াল করো, এটাও কিন্তু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আবার এটাও কিন্তু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আসছে চলকে, এটা আসছে সংখ্যায়, তাহলে কি দুইটাই পরস্পর সমান? তাহলে দুইটাই যদি পরস্পর সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি? শর্ত মতে কি লেখা যায়? সুতরাং শর্ত মতে কি লেখা যাবে? xy ইকুয়াল টু হচ্ছে কত? 2000
তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, কারণ এখান থেকে কিন্তু আমরা এক্স এর মানও বের করতে পারবো না, ওয়াই এর মানটাও বের করতে পারবো না, কারণ একটা যদি অজানা রাশি থাকতো তাহলে কিন্তু আরেকটার মান বের করা যেত, কিন্তু এখানে দুইটাই হচ্ছে অজানা রাশি। সো আমরা কিন্তু দুইটার মানই একসাথে বের করতে পারবো না। তাহলে আমি যে অংশটুকুতে আন্ডারলাইন করছি সেই অংশটুকুর কিন্তু আমার মান মোটামুটি ক্লিয়ার, এখান থেকে আর কোনো মান আমি বের করতে পারবো না। এখন আমি সেকেন্ড অপশনে চলে যাই। দেখো এখানে বলছে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, যদি এর দৈর্ঘ্য কত মিটার কম হতো, 10 মিটার কম হতো, তাহলে এটি একটি বর্গক্ষেত্র হইতো। তার মানে তুমি অ্যাজ লাইক ধরো এই কথাটা এইরকম, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ছিল x এবং প্রস্থ ছিল কত y, কিন্তু আমার এই কথার জন্য আমাকে কি করতে হবে, আয়তাকার ক্ষেত্রটাকে 10 মিটার আমার কমায় দিতে হবে। তার মানে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 10 মিটার। এইটুকু দৈর্ঘ্যটাকে আমি কি করব, কমায় দিব। ধরো যে এই টোটালটার দৈর্ঘ্য ছিল x, যখন আমি কমাবো তখন কিন্তু আমার এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আসবে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য আসলে কত হবে, x মাইনাস হচ্ছে 10। তার মানে কি আমি যখন ফাইনালি যে ফলাফলটা আসবো সেটা হচ্ছে আমার কিন্তু এই অংশটুকুর আর দরকার নাই। কারণটা কি, আমি তো বলেই দিছি 10 মিটার আমি কম করব, তার মানে 10 মিটার বাদ যাবে। 10 মিটার বাদ যাওয়ার পরে আমার ফাইনাল যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে আমি বলবো হচ্ছে কি আয়তাকার ক্ষেত্রে কমে আসার পরে কি উৎপন্ন হলো, এই যে দেখো এখানে বলছে এটা একটা বর্গক্ষেত্র হবে। যদি বর্গক্ষেত্র হয়, আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কি থাকে, সমান থাকে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান থাকে তাহলে x মাইনাস 10 এবং y, x মাইনাস 10 এবং y দুটো কি ভিন্ন হবে, না, দুটোই পরস্পর কি হবে, সমান হবে। তার মানে এখন আমরা লিখতে পারি এই দ্বিতীয় যে লাইনটা ছিল সেটা লিখতে পারি, যদি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, বাহুর দৈর্ঘ্য 10 মিটার কম হয় তাহলে কি আসবে, y ইকুয়াল টু হচ্ছে কত, x মাইনাস হচ্ছে 10, এটাকে আমরা দিতে পারি হচ্ছে কত 2 নং সমীকরণ। এখন দেখো তাহলে যদি y ইকুয়াল টু কত x মাইনাস 10 হয়, আমরা কিন্তু এখান থেকে একটা y এর মান পাচ্ছি। সেই y এর মানটা আমরা যে মানটা পাইলাম ফাইনালি y ইকুয়াল টু x মাইনাস কত 10, এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসায় দেই তাহলে দেখো দুইটাই ওয়াইটা সরে যায় কিন্তু দুইটাই এক্স হয়ে যাবে। তাহলে দুইটাই যদি একই রকম চলক হয় তাহলে কিন্তু আমার মানটা বের করতে সুবিধা হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই এর মান 1 নংয়ে বসাই, তাহলে ওয়াই এর মানটা যদি 1 নংয়ে বসাই তাহলে কত আসবে, এক্স ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু কত আসবে 2000। ক্যালকুলেশন করলে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু কত 2000। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2000 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মিডল টার্ম, তার মানে আমাদেরকে এটা কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা উপর থেকে মুছে দেই, আচ্ছা তাহলে মিডল টার্ম যদি আমরা করতে চাই তাহলে কত আসবে দেখো, প্রথম অবস্থায় এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 40x মাইনাস হচ্ছে কত 2000 ইকুয়াল টু 0। মিডল টার্ম মানে হচ্ছে আমাদের মাঝখানের যে অংশটুকু আছে সেটাকে সম্প্রসারণ করা। তো আমরা এমনভাবে সম্প্রসারণ করব যেন 10-এর কোনো পরিবর্তন না হয়। সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করব, যে দুটাকে সম্প্রসারণ করব সেই দুটার গুণফল যেন আমাদের যে 2000 আছে অর্থাৎ ফাইনালি যে পরের অংশটুকু আছে সেই অংশটুকুর যেন মান হয়। তো আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 40 বাদ দিলে আমাদের 10 থাকে এবং দুটার গুণফলটা কত আসে 2000 আসে। এখন দেখো কমন নাও, এক্স কমন নিলে কত আসবে, এক্স মাইনাস হচ্ছে 50 প্লাস 40 কমন নিলে কত আসবে, এক্স মাইনাস হচ্ছে 50 ইকুয়াল টু কত 0। আমি যদি এখান থেকে এক্স মাইনাস 50 কমন নেই তাহলে কত আসবে, এক্স প্লাস হচ্ছে 40 সমান হচ্ছে কত 0। তাহলে আমাকে এখন এক্স এর মানটা বের করতে হবে, কারণ এক্সটা ছিল আমাদের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে হয় এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 40 ইকুয়াল টু কত আসবে 0 আসবে।
তাহলে এক্স ইকুয়াল টু আসবে 50, এক্স ইকুয়াল টু আসবে কত -40। আচ্ছা, এক্সটা আমি কি ধরছিলাম? এক্সটা আমি বাহুর দৈর্ঘ্য ধরছি, কিন্তু বাহুর দৈর্ঘ্য তো এখানে আসলে মাইনাস হওয়ার কোনো যুক্তি আসে না, তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, ইহা গ্রহণযোগ্য নয়। কারণটা কি? বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, লিখে দিতে পারো। কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এক্স এর মানটা বের করে ফেলছি, এক্স এর মানটা আমাদের ফাইনালি ফলাফল হিসেবে কত আসছে? 50 আসছে। এখন আমাদেরকে কার মানটা বের করতে হবে? ওয়াই এর মানটা বের করতে হবে। তার মানে আমরা কি করব? এক্স এর মানটা কত নং সমীকরণে বসাবো? 2 নং সমীকরণে বসাবো। এক্স এর মান 2 নংয়ে বসাই। তাহলে 2 নং বসালে আমাদের সমীকরণটা কি আসবে? সমীকরণটা আসবে হচ্ছে y ইকুয়াল টু এক্স মাইনাস 10। তাহলে কত আসে দেখো, y ইকুয়াল টু 50 মাইনাস 10 ইকুয়াল টু কত আসবে? 40। তার মানে আমরা ফাইনালি লিখতে পারি যে অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ কি লেখা যায়? 40 মিটার। এটা হচ্ছে আমাদের ফাইনালি অংশ। আশা করি আমি যে অঙ্কটা পড়াইছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো অঙ্ক যেহেতু বুঝছো তাহলে অবশ্যই তোমাদের একটা হোমওয়ার্ক থাকার কথা। তাহলে দেখো আমরা একটু বাড়ির কাজটা দিয়ে নেই। অঙ্কটাও তুলে নিছো আশা করি। আচ্ছা, তাহলে বাড়ির কাজ। বাড়ির কাজ কি কি থাকবে? উদাহরণ থাকবে 8 এবং 9। অনুশীলনী থাকবে হচ্ছে 1, 2, 3 এবং 6 নং। কারণটা কি? 1 নাম্বারটা 8 নাম্বারের মতন, 6 নাম্বারটা 9 নাম্বারের মতন, 2 এবং 3 নাম্বারটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর যে আয়তাকার বাগানের রাস্তার ক্ষেত্রফল অথবা কোনো একটা পুকুরের ক্ষেত্রফল যে রিলেটেড অঙ্কটা ছিল সেই দুটা হচ্ছে, এই দুটা হচ্ছে সেই অঙ্কগুলো। সেই জন্য আমি তোমাদেরকে ক্লাস 8-এ যেহেতু করানোই হয়েছে, সো এই দুটো অঙ্ক সাথে আমি হোমওয়ার্কটা দিয়ে দিলাম। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো। তো ক্লাস শেষ করার আগে তোমাদেরকে অবশ্যই বলে যেতে হবে এইটাই যে তোমরা অবশ্যই বাসার ভিতরে থাকবা, বাসা থেকে বের হলে মাস্ক ইউজ করবা, আর অবশ্যই বাসার বাইরে গেলে অথবা আসলে 20 সেকেন্ড ধরে হাত সাবান পানি দিয়ে পরিষ্কার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।